লাভিং জার্নি। লেখায় ত্রিধা আনিকা। বছর তিনেক আগে দিকে আমি তখন সিএমসিতে পড়ছি। ফাইনাল পরীক্ষার মাঝামাঝি এসে আমার ভীষণ জ্বর হয়ে গেল। বাসায় জানালাম না। বাসায় জানানো মানে বাবা বলবেন পরীক্ষা কুইট কর, সুতরাং জানানোর প্রশ্নই আসে না। এর মাঝে বাবা ফোন করে বললেন, তোর এক্সাম গ্যাপ আছে না রে মুন্না, হু, তোকে ইমার্জেন্সি দরকার, একদিনের জন্য বাসায় আয়। আমি স্ট্রেইট না বলে দিয়ে ফোন সুইচ অফ করে রাখলাম। বাসায় যাওয়া নিয়ে সমস্যা না, কিন্তু এরকম জ্বর গায়ে বাসায় গেলে বাবা আর পরীক্ষা দিতে দিবেন না। যেমন তেমন পরীক্ষা হলে কথা ছিল না। আমার মেডিকেল কলেজ লাইফের শেষ অর্গানাইজ এক্সাম। ফোন অফ করেও রক্ষা হলো না। রাতে বাবা এসে হাজির, সাথে পুলিশ ফোর্স। খবর পেয়ে আমি নিচে নেমে আসতেই ব্যস্ত ভঙ্গিতে বাবা বললেন, এক্ষুনি রেডি হয়ে গাড়িতে বস মুন্না, তোকে আমার 2 ঘন্টার জন্য দরকার, কাজটা হয়ে গেলেই তোকে পাঠিয়ে দিব। আমি হতভম্ব। বাবা যতবারই আমায় হোস্টেল থেকে নিতে আসেন, একা আসেন, এবার পুলিশের গাড়ির সাথে। আমার নিজেকে কি যে ছোট লাগছিল তখন। আমার বাবা বিভাগীয় কমিশনার মোয়াসাদ উদ্দিন ভীষণ হুজুগে এবং রাগী। তার অনেক রাগের প্রতিফলনের একটি হলো নিজের একমাত্র ছেলেকে পুলিশ দিয়ে হুমকি ধামকি। এতে যেন তার দুনিয়ার শান্তি। আমি মোটামুটি নিজের ক্যারিয়ারে যথেষ্ট পরিচিত। ইন্টারমিডিয়েটের পর থেকে গান করছি, নিজের একটা ব্যান্ড আছে। তার উপর সিএমসিতে এমবিবিএস এর সেরা ছাত্র। মন্ত্রী, এসপির মেয়েরা আমার ফ্যান পেজে দিনরাত কেঁদে মরে। মেয়েদের কাছে আমি অনেক কাঙ্ক্ষিত। আর সেখানে আমাকে না এখনো বাবার কান্না আর ঝাড়ি খেয়ে দিন যায়। বাবার কাছে আমি কবে বড় হব? কি হলো? গাড়িতে উঠো, কথা কানে যায় না? আমি ভয় কাঁপতে কাঁপতে বললাম, আমার জ্বর বাবা, এখন জার্নি করলে জ্বর বাড়বে আরো। লাস্ট পরীক্ষাটা যদি দিতে না পারি। কি বললি? জ্বর? এই বয়সে জ্বরকে পাত্তা দিয়ে চলিস তুই? কি ডাক্তারি পড়িস, জ্বর হলেই কাঁদ? নেক্সট পরীক্ষার বইপত্র নিয়ে গাড়িতে উঠো। আমি দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকলাম। কি এমন দরকার যে বাবা এমন মেরে ধরে আমায় নিতে এসেছে? কি হলো? তুই এমনি এমনি তাহলে গাড়িতে উঠবি না? দাঁড়া এখনই, রাম ধোলাই দিই। এই জাহিদ। জাহিদ। একে কোলে করে গাড়িতে তোলো। জাহিদ নামের মোটা চেহারার পুলিশ ইউনিফর্ম পরা লোকটা এগিয়ে আসার আগেই টুক করে আমি গাড়িতে বসে গেলাম। বাবা লোক দিয়ে আমার সব বইপত্র গাড়িতে নিয়ে এলেন। আমার এক বন্ধুর সাথে আসতে চাইলো, বাবা কঠিন গলায় না বলে দিলেন। আমি প্রায় কাঁদতে কাঁদতে গাড়িতে নিজের বইগুলো গুছিয়ে নিতে লাগলাম। কলেজ ক্যাম্পাস কাঁপানো ছেলে আমি, অথচ বাবাকে কেন এত যে ভয় পাই? বাবা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বোকা ছেলে, কাঁদছিস কেন? ধমক দিলেই এত ভয় পাস কেন? এত বড় হয়েও মেয়েদের মতো কেমন কাঁদিস? ছি। আমি দাঁত কামড়ে শক্ত হয়ে থাকলাম। বাবার শাসন মাঝে মাঝে আমাকে এত কষ্ট দিত যে ইচ্ছে করতো সব ছেড়ে ছুড়ে চলে যাই। সেদিন গাড়ি থেকে লাফিয়ে নেমে যেতে মন চাইছিল। আমি বাবার দিকে একবার রক্তচক্ষু করে তাকাতে গিয়ে নিজেকে সামলালাম। বাবা আদুরে গলায় বললেন, তোর জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে রে মুন্না। সারপ্রাইজটা পেয়ে তুই খুশিতে পাগল হয়ে যাবি। আমি এবার মুখ খুললাম। রাগে চিৎকার করতে করতে বললাম, আমার অন্যরকম একটা ইমেজ আছে বাবা। সবাই আমার রেজাল্ট কেমন হবে তা নিয়ে মুখিয়ে আছে। আর আমার পরীক্ষার আগে আগেই তোমার আমাকে সারপ্রাইজ দেবার দরকার পড়ে গেল এত? তুমি তো জানো বাবা, মিডিয়াতে সবাই কত নিষ্ঠুর। পরীক্ষা একটু এদিক ওদিক হলেই আমার ফ্যান ফলোয়াররা সবাই সিঙ্গার মুন্নার রেজাল্ট নিয়ে কথা বলবে। আই হ্যাভ এ নাইস ফেস বেলু। সেটা যদি। আমি বাবার পিএসের সামনেই শব্দ করে কাঁদতে থাকলাম।
বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কেন যে ছেলে হলি, মেয়েদের মতো নাক কচলিয়ে কাঁদিস কেমন? বাবা গালে হাত বুলাতে গিয়ে আটকে উঠে বললেন, ও মাই গড, তোর তো ভীষণ জ্বর মুন্না। কিছু নিয়েছিস? এই অবস্থায় এক্সাম কেন দিচ্ছিস? জ্বর হয়ে যদি মরে টরে যাস, ডাক্তার হয়ে লাভটা কিনে মুন্না? আমি মাথা থেকে বাবার হাত সরিয়ে দিলাম। কি এমন ইমার্জেন্সি যে বাবা পুলিশ ফোর্স সহ আমায় ধরে নিয়ে যাচ্ছেন, সেটা ভেবে খুব খোঁচাচ্ছিল মনে। বাবা আমার পা কোলে নিয়ে কেটসের ফিতা বাঁধতে বাঁধতে বললেন, মুন্না, তোর বিয়ে অবশ্য তোর বাসায় না গেলেও হতো। আগদের মতো তো। কাজে আগে মেয়ের কবুল নিয়ে এসে তোর কবুল নেবে। পরে ভাবলাম, জীবনের একটাই বিয়ে, হোস্টেলে বসে বসে কবুল বলবি, সেটা কেমন দেখায় আবার। বাবার কথার আগামাথাও আমি ঠিক বুঝতে পারলাম না। একটা ঝটকার মতো লাগলো। কিছু বোঝার চেষ্টাও করলাম না। পরীক্ষার মাঝখানে এমন ধরে নিয়ে যাচ্ছে, এই সাডেন শকটাই তো আমার হজম করতে কষ্ট হচ্ছিল। এখন বলছে বিয়ে, আমার কানের ভেতর যেন একটা ছুরি ঢুকিয়ে দিল কেউ। আমি অসহায় মুখে বাবার দিকে তাকালাম। তোর হঠাৎ বিয়ে দিচ্ছি বলে ভাবিস না ঠকে যাচ্ছিস। মেয়েটা কেমিস্ট্রিতে পড়ছে, ব্রাইট স্টুডেন্ট, ডিপার্টমেন্টে হ্যাপেনিং। ওরও বাবার নাম শহীদুল। আমি যখন ফার্স্ট মৌলভীবাজারে জয়েন করি, আমার আন্ডারে ছিল। গত মাসে স্ট্রোক করে মারা গেছে। আমি তো জানিই না কিছু। ফিলিপাইনে ছিলাম তখন ট্যুরে। ফিরে এসে শুনি, ওর বউ বাচ্চা নিয়ে তোর কাকার কাছে এসেছিল। কিছু টাকা পয়সা যদি অফিস থেকে বলে ম্যানেজ করে দিই আমি। আমি তো তখনই খোঁজ নিলাম। খবর পেয়েই শহীদুলের মেয়েটা এলো, সাবিহা নাম। পড়াশোনার খরচ নিয়ে বিপদে পড়ে গেছে বেচারি। আমার সামনে বসে ননস্টপ কেঁদে গেল। বলল, স্যার, একবার আমায় পড়াশোনাটা করবার সুযোগ করে দিন। এইবার আমি নড়েচড়ে বসলাম। কারণ বাবার গলা ধরে এসেছে, কাঁদছেন তিনি। আমার বাবা ভীষণ শক্ত মানুষ। জেলা প্রশাসক থাকা অবস্থায় সারা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কার পেয়েছেন। তার একমাত্র কারণ, কঠিন সিদ্ধান্ত তিনি খুব সাহসিকতার সাথে সহজভাবে নেন। তিনি কিনা আজ আমার পা কোলে নিয়ে কাঁদছেন। প্রচন্ড দুঃসময়ে তিনি খুব শক্ত, অথচ আজ ছেলের কাছে। আমি বাবার কোল থেকে পা নামিয়ে একটু নরম গলায় বললাম, বাবা, স্টপ বাবা। কারোর জন্য এত কষ্ট পাবার কি আসলেই দরকার আছে তোমার? ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে অর্থ কষ্টে মরে যাচ্ছে, এটা অবিশ্বাস্য। তাও মানলাম যে ওর পরিবার আছে, তাদের কষ্ট হচ্ছে। তোমার পজিশন থেকে ওর ভার্সিটিতে বলে দাও। দরকার লাগলে প্রচুর ক্যাশ দিয়ে দাও। মাসে মাসে একটা বড় অ্যামাউন্টের ক্যাশ না হয় আমি নিজেই দিলাম। আমার সাথে বিয়ে দিবে, ইজ নট ইট ভেরি ফানি? বাবা ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। আমি গাড়ির ভেতরে লাইটটা নিভিয়ে দিলাম। উফ, এ আমার কি লাইফ খোদা! কথা বললেই চড় খাচ্ছি। ছাগল, দুদিন 2 টাকা কামিয়েই মানুষকে ক্যাশ দাও বলিস। তোর হাত পা যদি আমি মেরে না ভেঙেছি। ড্রাইভার, গাড়ি সাইড করো। এই গাধার কত ক্যাশ আছে আমি এখনই বের করছি। আমাকে ক্যাশ দেখায়। বিভাগীয় কমিশনার আসাদকে ক্যাশ দেখায়। 2 টাকার ইউটিউবার আমাকে ক্যাশ দেখায়। কতগুলো ফালতু মেয়ে ছাড়া তোর ইউটিউবকে দেখে গাধা? কোনোদিন তো কোনো ভালো অফিসার। বাবার বকাবকিতে আমি হাল ছেড়ে দিয়ে বিড়বিড় করে বললাম, ঠিক আছে বাবা, তোমার বেচারিকে আমি বিয়ে করব। বাট ইন ওয়ান কন্ডিশন, সব হবে টপ সিক্রেট। আর তা না হলে? বাবা মুহূর্তেই হেসে বললেন, এই তো গুড। বিড়াল গাছ থেকে নেমেছে এবার। সিক্রেটই থাকবে। কত সচিবের মেয়ের সাথে তো লটরটর, আমি জানি না ভেবেছিস? ক্যারেক্টারলেস ছেলে। লাস্ট উইকে তো তুই একটা মডেলকে নিয়ে লাঞ্চে গিয়েছিলি, তাই না?
আমি বাবার হাত চেপে ধরে বললাম, বাবা প্লিজ আসতে। আমি বিয়ে করলেই তো সব মিটে গেল, তাই না? হু, তুই ওকে বিয়ে করে সমস্ত দায়িত্ব নিলে, সাবিহা পড়াশোনাটা করে নিল। ওর পরিবারকে আমি দেখবো, আর এদিকে তুই নিজের ক্যারিয়ারও ঠিক করে নিলি। ততদিনে দেখবি সাবিহারও ভালো জব হয়ে গেছে। তোরা ভালো থাকবি রে। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বাবা দীর্ঘ বক্তৃতায় সান্ত্বনামূলক বানিয়ে ওড়াতে থাকলেন। বিয়েটা এত কিছু সিরিয়াসও নয় রে মুন্না। এই যে তোর মাকে আমি বিয়ে করলাম, তোর দাদুর পছন্দ মতো। খারাপ কিছু তো হয়নি। বরং তোর মা বেশ ভালো ছিল। আমার এত কাজের চাপে কখনোই সে অভিযোগ করেনি। বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে হাসিমুখে কথা বলেছে। আমি বই খুলে পড়ায় মনোযোগী হলাম। বাবা নানা কথায় আমায় আশ্বস্ত করছেন। আমি আর সেগুলো শুনতে গেলাম না। আমি জানতাম যে বাবার পছন্দেই আমার বিয়ে করতে হবে। বাইরে থেকে সবাই ভাবে একজন বিভাগীয় কমিশনারের ছেলে, হবু ডাক্তার, আবার অতি গায়ক। সে না জানি কত স্বাধীন, কত বেপরোয়া। কিন্তু বাস্তব চিত্রটা আমার একদমই ভিন্ন ছিল। পড়াশোনার চাপ, বড় হবার চেষ্টা, বাবার মান সম্মান মেইনটেইন, এসব ব্যালেন্স করে আমার স্ট্রং রুটিন লাইফ চলত। যে কাজ আর 10টা আমার বয়সী ছেলে অনায়াসে করতে পারে, সেই কাজে করতে গেলে আমায় হাজারবার ভাবতে হয়। কোনো হাই প্রোফাইল মেয়ের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমার হয়নি, তবে হ্যাঁ, আমায় ঘিরে একঝাঁক সুন্দরী মেয়েদের ভিড় ছিল। এর মাঝে আমায় এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হলো, যে ক্যাটাগরির মেয়ের কথা আমি কখনো ভাবিনি। মনে মনে বললাম, হে অভাগা মুন্না, নিজের জীবনের এই আচমকা বিয়েটাকে মনে প্রাণে গ্রহণ করো। মনে প্রাণে এতে সায় দাও। এই তোমার কোনো পাপের ফল। যার কিনা ফিল্মের নামি দামি হিরোইন বিয়ে করার কথা, সে বিয়ে করতে যাচ্ছে একটা কেমিস্ট্রির ছাত্রীকে। কিরে, ঘুমিয়ে পড়েছিস? আমি গাড়ির ভেতরের আলোটা জ্বালিয়ে দিয়ে বললাম, বাবা, বিয়ে করার মতো সত্যি কি কোনো কারণ আছে? এটা কি আসলেই খুব পাগলামি বা সিনেমাটিক টাইপ হয়ে যাচ্ছে না? বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, সাবিহা দেখতে একদম মায়ের মতো, তোর দাদুমার ক্লোন পুরোটা। আমি তো প্রথম দেখেই একেবারে স্টাক। পরে মনে হলো, স্বয়ং আল্লাহ পাক বোধহয় পাঠিয়েছেন আমার মাকে। বাবার কথা আমি হেসে উড়িয়ে দিলাম। সাবিহা দেখতে অবিকল আমার দাদুমার মতো, শুধু এই একটা কারণে বাবা সেই রাতে আমার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের সময় সাবিহা, ওর পরিবারের সবাই আমাদের বাসায় ছিল। বাবা অবশ্য বলেছিলেন, আগে একটু কথা বলে নিবি নাকি মুন্না? দেখে নে একটু। না বাবা, দেখার পর যদি আমার বিয়ে করতে ইচ্ছে না করে, হয়তো অসহ্য লাগলো মেয়েটাকে, তখন কি হবে? জবাবে বাবা মমতাময় দৃষ্টিতে তাকিয়ে মধুর করে হেসেছিলেন। আমি জানি যে ধরনের মেয়েরা আমার পেছনে ঘুরে, তাদের আগাগোড়া পরিপাটি, স্টাইলিশ, আধুনিক। গাড়িতে বসে এরা অন্তত 10বার মেকআপ ঠিক করে। এরা ভীষণ ফ্যাশনগ্রস্ত। গাড়ির জানালার কাচের ভেতর এদের দেখে লক্ষ যুবক দীর্ঘশ্বাস ফেলে। ওদের মতো মেয়েকেই আমার কখনো ঠিকঠাক পাত্তা দিতে মন চায় না। আমার সবসময়ই এর থেকে আরো স্পেশাল চাই। অথচ আজ সেখানে একটা সাধারণ ঘরের মেয়ে। আমার ভেতর হাহাকার করে উঠল। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় নামটাতে আমি ভালো করে চোখ বুলালাম। নাম সাবিহা ফেরদৌসী। গুটি গুটি অক্ষরে বাঁকানো হাতে লেখা। আমার হৃদয় তখন লক্ষ কোটি গুণে কাঁপছিল। গলা শুকিয়ে বুক ব্যথার মতো করছিল। বাবার উপর রাগে আমি অস্থির হয়ে নিজের রুমে এসে বসলাম। ঘরে এসে দেখি খুবই অপ্রস্তুতভাবে সাবিহা দাঁড়িয়ে। সাবিহাকে আমি যখন দেখি, আমার চক্ষু ছানাবড়া। বুকের ভেতর প্রচন্ড ধাক্কা লাগলো। নিজেকে সামলে নিয়ে বিছানায় বসলাম। বাবার কথাই ঠিক। সাবিহা দাদুমার ইয়াং কপি। আমি তো মুখ ফসকে বলেই ফেললাম, দাদুমা টু। সাবিহা মেরুন জর্জেটের একটা শাড়ি পরে আছে। ড্রেসিং টেবিলের টুলটাতে আমার সামনে গুটিসুটি মেরে বসলো। কাপা গলায় বলল, আমার পড়াশোনার খরচটা শুধু দিয়ে দিন আপাতত।
কোনো কোম্পানিতে ঢুকতে পারলেই আমি শোধ দিয়ে দিব। আমি জানি এই বিয়েটা আপনার কাছে কোনো বিয়ে নয়, হয়তো আমার কাছে নয়, তবুও ইটস এ চান্স ফর মি, বাউন্ডারি চান্স। আমি কি কাছে আসবো আপনার? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই সাবিহা শাড়ির আঁচলটা আরো গায়ে টেনে ধরল। ওর কথা আমি ঠিক শুনলাম না। আমার চোখ হাতিয়ে গেছে ততক্ষণে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। একটু ভাঙা চেহারায় কোনো মেকআপ ছাড়া, সেন্টার সিথি করে সাদামাটা চুল আঁচড়ানো। পেছনে একটা হাত খোপা করে তাতে ঘুমটা আটকে দেওয়া হয়েছে। গলায় কানে ভারী স্বর্ণের একগাদা গহনা। কানের দুলটাও ঠিক নেই, টুইস্টেড। ফর্সা চিকন হাতে কালো বেল্টের ছোট্ট ডায়ালের ঘড়ি। তার আশেপাশে অনেক গাছি চুড়ি। পাতলা জর্জেটের ফাঁকে পুরো শরীর দেখা যাচ্ছে। তাড়াহুড়ো করে শাড়ি পরা হয়তো, এজন্য কয়েক জায়গায় খুলে খুলে আছে। ড্রেসিং টেবিলের দিকে পিঠ করে বসা। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে পিঠের দিকে ব্লাউজের একদম টপ হুকটা খুলে আছে। আঁচল তাতে আটকে গিয়ে আছে। সাবিহা নার্ভাস ভঙ্গিতে একবার পিঠে হাত দিল, আবার নিরুপায় নামিয়ে আনলো। 16 ডিগ্রি টেম্পারেচারেও বেচারি ঘেমে চুপসে গেছে। কপাল দিয়ে গাল গড়িয়ে ঘামে বন্যা। একটু পর পর ঠোঁট কামড়ে নিজেকে সামলাচ্ছে। একটু এলোমেলো সাজগোজের, একটু নাভাস আর বড্ড সাদামাটা। বড় বড় চোখে সেই অনিন্দ্য সুন্দরী সাবিহাকে দেখে বাবার হাতে খাওয়া সারা জীবনের কানলা আমার সার্থক মনে হলো। সারা জীবন নিষ্ঠুর ভেবে আসা বাবাকে আজ বড় ভালো লাগলো। আমার সদ্য হুট করে পাওয়া বউকে দেখে আমি বাবাকে মনে মনে ধন্যবাদ দিতে থাকলাম। আচ্ছা, দাদুমা কি এত ফর্সা ছিলেন? না, অতটা না। আমার তাকানোতে সাবিহা আরো বিব্রত হয়ে বলল, আপনি ব্রেকফাস্ট করেই তো চলে যাবেন? পরীক্ষা আছে নাকি? এখনো তো সময় আছে। আমি কি বিছানায় আসবো? কথাটা বলেই সাবিহা ফ্লোরে বসে পড়ল। ভয় যেন সে কুঁকড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে আছে সে, কেবল আমি তাকে মওকুফ করতে পারি। একমাত্র আমি। তার বোধহয় ধারণাই ছিল বিয়ে করলেই কাছে আসার কথা বলতে হয়। এই যেমন বাড়িতে আসা অতিথিকে আমরা চা কফি অফার করি, সেরকম বিয়ের রাতেও বরকে অফার করা। মেয়েদের ব্যাপারে আমি সবসময়ই সাবলীল। সাবিহার নার্ভাস ভঙ্গিতে বুঝতে পারছিলাম কথাগুলো ও শুধু বলার জন্যই বলছে। ভেতরে ভেতরে ও আসলে ভাবলেশহীন। এমনকি ভালো করে আমার দিকে তাকাচ্ছিল না। আমি এগিয়ে গিয়ে সাবিহার হাত ধরে টেনে তুলে নিয়ে বললাম, পানি খাবেন? সাবিহা মাথা নাড়ল। তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললাম, আপনার কেমিস্ট্রিতে পানির সংকেত যেন কি? H2O, তাই না? এই এক গ্লাস H2O এক্ষুনি শেষ করুন। সাবিহা নিমেষেই একবারে পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নিল। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি অত নামি দামি মানুষ, আপনার বাবাও। আমার একটু আর্থিক সাহায্য ছাড়া কিন্তু কিছু চাওয়ার ছিল না। টাকা পয়সার ব্যাপারে অফিস খুব ঝামেলা করছিল। হসপিটালের বিলটা আমি আমার 2 টিচার থেকে ধার নিয়ে দিয়েছিলাম। একটু তাড়াতাড়ি যেতে অফিস থেকে বাবার পেনশনের টাকাটা পেয়ে যায়, এই জন্যই আপনার বাবার কাছে এসেছিলাম। আপনার বাবাই জোর করে বিয়ে দিয়ে দিলেন। আপনি আমায় ভুল বুঝছেন না তো? এই এত কথার মাঝে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সাবিহা ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। সাবিহাকে ধরে আমি সোজা দাঁড় করিয়ে দিলাম। পিছন ঘুরিয়ে ব্লাউজের হুকটা ঠিক করে আটকে দিয়ে শাড়ির আঁচল ঠিক করে দিলাম। আপনার মা তো বোধহয় আমাদের বাসায়, তাই না? সাবিহা চুপচাপ হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার পরিচয় করিয়ে দিবেন না? না, না থাক, লাগবে না। আপনি এত ব্যস্ত মানুষ। মা আছেন তো, ঠিক আছেন। আবার মা কেন? লজ্জায় সাবিহা যেন এতটুকু হয়ে যাচ্ছিল। আমি তাকে বিয়ে করেছি এই অপরাধ বোধে তার বোধ হয় সব মিশে একাকার। আমি হেসে দরজা খুললাম। আপনার মায়ের সাথে কথা বলে নিয়ে আগে।
নিজের মেয়ের জামাইকে পরে দেখা যাবে চিনতেই পারছেন না। কি হলো? চলুন। সাবিহা অত্যন্ত বিনীতভাবে বলল, আপনার আসতে হবে না, আমি মাকে ডেকে নিয়ে আসছি। আপনি বসুন। বলতে বলতে প্রায় দৌড়ে চলে গেল এবং প্রায় সঙ্গেই সঙ্গেই মায়ের হাত ধরে ছুটে এলো। আমি সাবিহার মায়ের সাথে কথা বললাম। কথা বলবার সময় লক্ষ্য করলাম সাবিহা লজ্জায় যেন মিশে যাচ্ছিল। মা চলে যেতেই সাবিহা আবারও ধরা গলায় বলল, মা আপনাকে ভয় সালামি দেননি, অত কম টাকা, আপনি কত বড় লোক মানুষ। সাবিহার কথা শেষ হবার আগেই আমি দরজা বন্ধ করে দিলাম। সাবিহা ইচ্ছে করেই যেন আবার ফ্লোরে বসলো। আমিও ওর কাছে গিয়ে ফ্লোরেই বসলাম। সাবিহা সরে বসলো একটু, আমিও আরো সরে বসলাম। এবার সাবিহা সরতে গেলে হাত চেপে ধরে বললাম, এই এখানটায় পাশে বসুন আমার। সাবিহা অবাক চোখে তাকালো আমার দিকে, দিশেহারা ভাবে বলল, ফরিদপুর থেকে সারাদিন জার্নি করে এসেছি, ঘামের গন্ধ টন্ধ যদি লাগে আপনার। আমি আসলে জানতাম না তো বিয়ে, এখানে এসেই শুনলাম বিয়ের ব্যাপারে। আপনার সাথে এক ঘরে দেওয়া হবে বুঝিনি। চোখে মুখে তার রাজ্যের অসহায়ত্ব। আমি হেসে ফেললাম। সাবিহার মুখটা তুলে ধরে নিয়ে আমার দিকে ফেরালাম। আমার কি যে হলো তখন। সাবিহার ঠোঁট কামড়ে ধরলাম। সাবিহা শক্ত হয়ে আছে। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। এতে যেন আরো জমে গেল ভয়, যেন একটা রোবট। কোমরের কাছটায় হাত দিতেই সাবিহা ও মাগো বলে চিৎকার দিয়ে শটান দাঁড়িয়ে গেল। থরথর করে কাঁপছে ও। আমি হাতটা ধরে টানতেই কেঁদে ফেলল। আমি গভীর আকুলতায় জড়িয়ে ধরলাম। ফিসফিস করে বললাম, সরি সরি, ভয় পাওয়া তো কিছু নেই। চুলের খোপাটা খুলে দিতেই সে কেঁপে উঠল ভীষণ। আমি আদরে ভালোবাসায় চুলে আঙুল বুলিয়ে বললাম, আমি তোমার সাথেই একজন। এত কেন ভয় পাচ্ছ? তুমি আমাকে সব বলতে পারো তো? এখনই শিওর না হলে বলো। সাবিহা তার নিঃশব্দ। ব্যাকুল হয়ে কাঁদছে সে। মেয়েদের কাছে কোনো কালেই আমার জোরটা ছিল না। চুমু খাবার মতো একটা নর্মাল ব্যাপারে কোনো মেয়ে যে ভয় পায় তা আমি জানতাম না। আমার ক্ষেত্রে মেয়েরা বরং বেশি আগ্রহী। কিন্তু সেদিন সাবিহার অনুভূতিহীন পাথর শরীর দেখে আমি থমকে গিয়েছিলাম। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আমি বাথরুমে চলে এলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখি সাবিহা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে। পিঠময় খোলা চুল, আঁচল গড়িয়ে মাটিতে। কাঁদতে কাঁদতে গালময় কাজল লেপটে গেছে। শাড়ির সব কুচি মুঠো করে ধরে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুমি দাঁড়িয়ে যে, কি হয়েছে? আপনি তো যেতে বলেননি। চলে যাব? আমার নিজের উপর প্রচন্ড রাগ হলো। শত শত মেয়ের হার্টথ্রব আমি, অথচ যাকে কিনা আমি বিয়ে করে এক দেখায় প্রেমে পড়ে গেলাম, আদর করতে চাইলাম, সে কিনা আমায় দমের মতো ভয় পাচ্ছে। এর কারণ কি? আমি কি ডাকাত, দস্যু? একটু ধমকের স্বরেই বললাম, নিজের বুদ্ধি বলতে কি কিছু নেই? যেতে বলিনি বলে রয়ে যেতে হবে? সাবিহা খোঁড়ানোর ভঙ্গিতে বেরিয়ে যেতে লাগলো। ওরকম হাঁটছ কেন? মিনমিনি গলার পেছনে না তাকিয়ে সাবিহা বলল, শাড়ি খুলে গেছে। সেলোয়ারের ওপর গুজে পড়েছিলাম তো, নাচ ছিঁড়ে গেছে। সাবিহার চলে যাবার দিকে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। একটা মেয়ে কত অবলীলায় তার সব লজ্জা আর সত্যগুলো বলতে পারে, সেদিন সাবিহাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তারপরের ঘটনাগুলো আমার জীবনে একদম অন্যরকম। আমার সমস্ত জুড়ে যেন সাবিহা নামক মেয়েটা ঢুকে পড়ল। আমার সব আধুনিকা বান্ধবীকে অসহ্য লাগতে লাগলো। এতদিন পরে এসে মনে হলো আমার মন আসলে এইরকম খুব সাধারণ কাউকে বিশেষ করে চাইছিল। আমার স্ট্যাটাস, আমার জগতে ওরকম কাউকে আমি এলাও করিনি।
কিন্তু এরকম কেউই তো আমার চাওয়া ছিল, যেটা আমি আমার অজানা ব্যক্তিত্ব বলে ভাবতেই পারিনি। কিন্তু সাবিহার ক্ষেত্রে ব্যাপারটা বেশ ভিন্ন। বিয়ের পর সে নিজে থেকে আমায় কখনোই ফোন করতো না। আমি ফোন করলে হু হা জবাব দিত, দেখা করতে চাইতো না। বিয়ের রাতের পর কয়েক মাস পেরিয়ে গেলেও আমাদের দেখা হলো না। আমিও বলতাম না, আমি কেন ছোট হব? যে আমার পেছনে সুপার মডেল গার্লরা ডেটে যাওয়ার জন্য সেধে মরছে, সুতরাং আমি কেন? কিন্তু দিনে দিনে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। এর মাঝে একদিন সাবিহা জানালো সে চাকরি পেয়েছে, পরের মাস থেকে তার আর টাকা চাই না। আমি তখন বিসিএস এর জন্য পড়ছি। এর মাঝে গানের বেশ ব্যস্ততা। সব মিলিয়ে এত চাপে ছিলাম যে সাবিহার কথায় রেগে গিয়ে বললাম, কেন চাই না? টাকা কি আমি কম দিচ্ছি, নাকি টাইমলি পাঠাতে পারি না বলে? তোমার কেন টাকা চাই না? টাকার জন্যই তো বিয়ে করেছিলে, আর কিছুই তো তোমার চাই না। আমাকেও তুমি চাও না, সংসার চাও না, এখন কেন বলছো টাকাও চাও না? আমার জীবন শেষ করে দিয়ে বলছো টাকাও চাই না? সাবিহা কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল। সপ্তাহ পার হয়ে গেল, সাবিহার কোনো ফোন কল নেই, খবর নেই। বাধ্য হয়ে বাবাকে বললাম সাবিহাকে বাসায় আসতে বলতে। বাবা জানালেন ওর এক্সাম চলছে, পড়ে আসবে। রাগে আমার মাথা যেন কাজ করছিল না। আমি মেসেজ করে পাঠালাম, পরীক্ষার জন্য আসলে না তো? বেশ, আর কখনো আসতেও হবে না। পরীক্ষা দিয়ে কোন চুল ছিল দেখবো আমি। আই উইল ফিনিশ ইউ। রিপ্লাই এলো, কেন আসবো? দরকার আছে আপনার? আমার ভেতরটা ভেঙে গেল। লিখলাম, আসো, কাজ আছে। পরের দিনই বাবা ফোন করলেন, বললেন সাবিহা এসেছে, আমি যাতে বাসায় যাই। লজ্জায় আমার মাথা কাটা যায় অবস্থা। বাবাকে রাগ দেখিয়ে বললাম, আমি আসতে পারবো না, ছুটি নেই, সাবিহাকে চলে যেতে বলো। কিন্তু ঠিকই রাতে ট্রেনে বাসায় রওনা হলাম। এর মাঝে সাবিহা ছোট্ট মেসেজ করলো, পরীক্ষা ফেলে এসেছি তো, দুদিন থেকেই চলে যাব। টেক্সট পড়ে আমি মনে মনে হাসলাম। দুদিন কেন শোনা? তোমায় আমি কেমন আটকাচ্ছি দেখো না? বাসায় গিয়ে আমি পুরোদমে সাবিহাকে ইগনোর করতে লাগলাম। সাবিহা বোধহয় ইগনোরের ব্যাপারটা একদম বুঝতে পারল না। সে খুব স্বাভাবিকভাবেই আমার যত্নপাতি করতে লাগলো। এমনকি রাতে খাবার পরে আমি যে একটা ব্ল্যাক কফি খাই, সেটাও অত্যন্ত যত্ন করে ট্রেতে সাজিয়ে নিয়ে এলো। ঘরে এসে সাবিহা দরজা বন্ধ করে প্রথম যে কথাটা বলল তা হলো, সামনের মাস থেকে আমি 25,000 টাকা করে পাবো। আমি যদি কিছু টাকা আপনাকে পাঠাই তাহলে কেমন হয়? নাকি একসাথে জমিয়ে দিব? আমি জবাব দিলাম না। জানালা খুলে দিই? বাইরে ভীষণ বাতাস হচ্ছে। বলতে বলতে সাবিহা গিয়ে জানালা খুলে আরাম করে দাঁড়ালো। আমি বিমর্ষ গলায় বললাম, আমার একার কফি যে, তুমি খাবে না? সাবিহা না সূচক মাথা নেড়ে হাসল। বাইরে তাকিয়ে বলল, আমিও অনেক টাকা নিয়ে ফেলেছি আপনার থেকে। কোথায় যে খরচ করলাম এত টাকা। আসলে সংসার একটা রাক্ষসের নাম। ফ্যামিলির খাওয়া দাওয়ায় সব শেষ। আমি দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটার কাঁধে যেন রাজ্যের বোঝা। সাবিহা কেন এরকম? তার কি আমাকে পছন্দ নয়? নাকি আমার বাবার সাথে বিয়ে করিয়েছেন বলে এত দাম? কি চায় সে? আমার রেজাল্ট তেমন ভালো হবে না। আসলে জবের পাশাপাশি পড়ছি তো, ল্যাব ঠিকমতো করতে পারছি না এজন্য। আপনি রাগ করবেন না তো? স্যার অবশ্য বলেছেন বিসিএসটা করতেই হবে। আমি চেষ্টা করছি। কোচিং জয়েন করেছি। সন্ধ্যা 7টায় ক্লাস করি। আমি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললাম।
তার পড়াশোনার ফিরিস্তি শুনতে আমি এসেছি? এই মেয়েকে কাছে পাওয়ার জন্য আমি এমন ছুটে এসেছি। এই জন্য? আমি হেসে বললাম, তোমার কি আমাকে পছন্দ নয়? কেন নয়? সাবিহা পুরো প্রসঙ্গটা বদলে নিয়ে বলল, আমি কি আপনার সাথে এই বিছানায় ঘুমোবো? আমি আশ্চর্য হয়ে বললাম, এতে জিজ্ঞেস করার কি আছে? কোন পাশে? কোন বালিশটা নিব? আমার চুল কি বেনি করে নিব নাকি খোলা রাখবো? আমি হতাশ চোখে সাবিহার দিকে তাকিয়ে রইলাম। গাঢ় হলুদ রঙের পিওর কটনের একটা জামার সঙ্গে লতানো ফুলের কাজের একটা সবুজ জর্জেট ওড়না গায়ে জড়িয়ে, চুলের কয়েকটি সাইড সিথি করে ছোট্ট পান স্লিপে আটকানো, ডান পাশের ঘাড় গড়িয়ে কয়েকটি চুল সামনে, কানে সাদা মুক্ত লম্বা দুল, নাকের উপর ঘামের বিন্দু চকচক করছে। এত স্নিগ্ধ কি আসলেই কারো মুখ হয়? সাবিহা একমনে মাথা নিচু করে তাকিয়ে টেবিলে নখ ঘষছে। আমি হালকা গলা ঝাড়ি দিয়ে বললাম, তুমি কি আমাকে ভয় পাও? সাবিহা জবাব দিল না। স্বামী স্ত্রী হয় বন্ধুর মতো। এতে কোনো ভাগাভাগি নেই, অনুমতি বালাই নেই, এখানে কেউ কারো অথরিটি নয়। জানো তো? সাবিহা তার জবাব দিল না। আমি এত ব্যস্ততার মাঝে যখন ভাবি তোমার মতো কেউ আমার সারা জীবনের বন্ধু, আমার মন ভালো হয়ে যায়। অথচ তুমি, হোয়াই আর ইউ সো আনইজি? অন্য কাউকে ভালোবাসো? আর ইউ ইন এনি অ্যাফেয়ার? সাবিহা রোবটের মতো হেঁটে এসে বিছানায় বসল। জোর গলায় বলল, আপনাকে ভয় করে আমার? সাধারণ কোনো ছেলে আমার স্বামী হলে ভালো হতো। আপনার জন্য আমি ঠিক নই। আমি সাবিহাকে ঝাপটে ধরলাম। ফিসফিস করে বললাম, আমি কি করলে তুমি বুঝবে তুমি আমার জন্য সব থেকে বেশি ঠিক হয়েছ? কি করলে? বলেই আমি সাবিহার ঘাড়ে এলোপাথারি চুমু খেতে লাগলাম। সাবিহা জবাব দিল না। আমি ডাকলাম। আবার সাবিহা জবাব দিল না। পুরো নিথর সে। এ কি বেহুশ হয়ে গেছে নাকি? হ্যালো সাবিহা, হ্যালো। আমি স্পষ্ট বুঝতে পারলাম, সাবিহা বেহুশ হবার ভান করে আছে। আমি তার পালস দেখলাম। চিন্তিত হবার ভান করলাম। একজন চিকিৎসক হিসেবে যা যা করার দরকার আমি করলাম। সাবিহাকে লম্বা করে বিছানায় শুয়ে দিলাম। সে পুরো নিস্তেজ শুয়ে রাত কাটিয়ে দিল। আমার নির্ঘুম সারা রাত কাটলো বারান্দায় বসে। জীবনের সব থেকে কঠিন সময় মনে হচ্ছিল এটা। আমার নিজের জীবনে নারী ব্যাপারে কখনোই কোনো হীনতায় আমি ভুগিনি। যে কোনো মেয়েকেই ভুলানো বা মুগ্ধ করার শক্তি আমার আছে, এই দৃঢ় বিশ্বাস আমার ছিল। কিন্তু সাবিহা যে কোনোভাবেই আমাকে পছন্দ করতে চায় না, সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমার জীবনের সমস্ত অর্জন, সমস্ত নাম, সমস্ত আত্মবিশ্বাস সেদিন খুব ঠুনকো লাগছিল। আমি সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলাম। এই সংসার, এই বন্ধন আমার জন্য নয় হয়তো। আমি নিজেও সেদিন ভেবে পাচ্ছিলাম না, আমি কেন আমার জীবনে হুট করে আসা সাবিহার জন্য এত কাতর হয়ে পড়েছিলাম। হয়তো অন্যরকম ইগো কাজ করছিল আমার মধ্যে। মনকে বুঝালাম, আমার জীবন এইসব নিয়ে পিছনে পড়ে থাকবার জন্য নয়। পরদিন সকালে আমি শুধু বাবাকে বলে সাবিহাকে কিছু না বলে চলে এলাম। আমি চলে আসার পর থেকে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। চুটিয়ে মিউজিক নিয়ে কাজ করতে লাগলাম। সাথে ক্লিনিক ছিলই। সাবিহার কোনো পরিবর্তনই যেন হলো না। সে স্বাভাবিকভাবেই কাজ করতে থাকলো। ফোন করলে আমি রিসিভ না করলেও কোনো অভিযোগ ছিল না। সব ব্যাপারে যেন খুব স্বাভাবিক আর ভীষণ নির্লিপ্ততা। আমি কিন্তু এর মাঝে বেশ কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করে বেশ সাড়া ফেলে দিলাম। পেপারে টিভিতে ইন্টারভিউসগুলোতে আমি খুব তীব্রভাবে বলতাম, বিয়ে নিয়ে আমি আপাতত ভাবছি না। সুযোগ পেলেই বিয়ে নামক জিনিসটাকে ভালো না লাগার বলে প্রকাশ করতাম। সব করতাম শুধু সাবিহার প্রতি রাগ থেকে। বেশ কয়েকজন নামিদামি নায়িকা কাজ করতে থাকলেন আমার মিউজিকে। ফলাও করে নিউজও হলো, আমার এর সাথে প্রেম, ওর সাথে প্রেম।
এইসব কোনো বিষয়ে সাবিহা আমায় নক করতো না। তার কথাবার্তায় কোনো উত্তাপই নেই। একদিন আমার শুটিং সেটে সাবিহা এসে হাজির, তাও হুট করে। চেহারা ক্লান্ত, চুল এলোমেলো। আমার রাগে তখন শরীর কাঁপছিল। ধমকে বললাম, কি দরকার? কেন এসেছো? এখানে কাছেই আমাদের ইউনিভার্সিটি থেকে একটা টিম এসেছে। তো আমার কাছে কেন এসেছো? সাবিহা অস্পষ্ট স্বরে বলল, পানি খাবো। পানি খেতে এসেছো? এখানে আমার কাছে পানি খেতে এসেছো? সাবিহা হ্যাঁ সূচক মাথা নাড়ল। টেবিলে রাখা পানির বোতলটা আমি সাবিহার দিকে ছুড়ে দিয়ে চলে এলাম। এরপর আবার কিছুদিন যোগাযোগ বন্ধ। মাঝখানে শুধু বাবা আমায় একবার জিজ্ঞেস করলেন, বৌমার সাথে সব ঠিকঠাক তো মুন্না? খেয়াল রাখিস তো? আমি প্রচন্ড বিস্মিত হবার ভঙ্গি করে বললাম, সব ঠিকঠাকই তো। কেন? না, এমনি। সাবিহা এত অসুস্থ থাকে যে, এই জন্য বললাম। মেয়েটাকে বলবি একটু কম খাটতে। পরিশ্রম তো করতেই হবে। তাই বলে নিজের খেয়ালটাও তো ঠিকমতো রাখতে হবে নাকি? তোদের তো পুরো জীবনই সামনে পড়ে আছে, একটু নিজের প্রতি যত্ন নিতে বলিস। সেদিন আমি অত্যন্ত আশ্চর্য হলাম। সাবিহা অসুস্থ থাকে অথচ আমি জানি না। আমি তার এত পর, এত দূরের। রাগে, অভিমানে আমি টোটালি সাবিহাকে ফোন করা বন্ধ রাখলাম। এটাও যেন সে বুঝতে পারল না। তার তরফ থেকে আমার প্রতি আচরণ আগের মতোই স্বাভাবিক। আমি মনে মনে ভেবে ফেললাম, এই সম্পর্ক বইবার মতো নয়। এর থেকে মুক্তি দরকার আমার। হয়তোবা সাবিহারও। অন্য আর 10টা মেয়ের মতো তার হাই ক্লাস জীবন চাই না, কারো অ্যাটেনশন চাই না, স্পেশাল কেয়ার চাই না, সেলিব্রিটি লাইফ চাই না, আমার মতো কাউকে চাই না। তার হয়তো অন্য কিছু চাই। যেটা সে চায় সেটা যে আমার নেই, তা আমার ভেতরে খুব নাড়া দিল। আমি কাউকে না জানিয়ে সেপারেশনের সব ধরনের ব্যবস্থা করে ফেললাম। তখনই আমার জীবনের সবথেকে বিশ্রী ঘটনাটা ঘটল। কার অ্যাক্সিডেন্টে আমি এক্সট্রিমলি ইনজুর্ড হলাম। লং টাইম হসপিটালাইজড হয়ে থাকতে হয়েছিল। আমার বাবা, আমার বন্ধুরা সবাই বেশ ভেঙে পড়ল। কিন্তু একটা মানুষকে দেখলাম সে একদম ভাঙেনি, সেটা হলো সাবিহা। সব ছেড়ে ছুড়ে, নাওয়া খাওয়া ভুলে সে দিনরাত আমায় নিয়ে হসপিটালে পড়েছিল। কিন্তু এর মধ্যে তাকে আমি একবারও কাতর হতে দেখিনি, ভাবলে যেতে দেখিনি, কাঁদতে দেখিনি। বাবা কাঁদলে সে খুব স্বাভাবিকভাবে বলতো, বাদ দিন না স্যার, কাঁদার তো কিছু নেই। ডাক্তারদের হাসি মুখে ফেস করা, টাইমলি ঔষধ দেওয়া, সব সব সে করেছে। পত্রিকায় তখনই আমার বিয়ের কথাটা ফলো করে ছাপা হয়। মিডিয়াকে সাবিহা খুব নাইসলি হ্যান্ডেল করেছে। আমি যেদিন হসপিটাল ছেড়ে বাড়ি এলাম, সেদিন রাতে প্রথম সাবিহা আমার শিয়রের খুব কাছে বসে, যেন ভীষণ ভয়ে ভয়ে আমার গালে হাত রাখল। তার হাত থরথর করে কাঁপছে। কান্নাজড়িত তোতলানো কণ্ঠে বলল, আপনার শরীর এত ভেঙে গেছে, অনেক শুকিয়ে গেছেন আপনি। কেন এমন হলো? কেন? আমি সাবিহার হাতটা সরিয়ে দিয়ে বললাম, মরে যাবার হয়তো দরকার ছিল আমার। দুনিয়ায় কেউ হয়তো আমার বেঁচে থাকাটা সহ্য করতে পারছিল না। সাবিহার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। একটু দূরে গিয়ে বসলো, তারপর খুব আস্তে গলায় বলতে লাগলো, আমি চুলে শ্যাম্পু করতে পারি না, চোখে চলে যায়। সাবান দিয়ে চুল ধুই। রেস্টুরেন্টে চামচ দিয়ে কিছু খেতে পারি না, হাত ফসকে যায়। হাই হিল পরতে পারি না, ব্যালেন্সের জন্য। শপিং মলে চলন্ত সিঁড়ি ভাঙতে পারি না, ভয় বুক ধুকপুক করে আমার। বান্ধবীর হাত ঝুলে সিঁড়ি চড়ি। ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না, আঞ্চলিক টান চলে আসে। এরকম আমি আপনার মতো কারো বউ হয়ে গেছি, এটা কি খুব বেশি নয়? আপনাদের বাড়িতে একবেলার খাবারে 5 রকম তরকারি হয়, আর আমাদের বাড়িতে জন্ম থেকে দেখে আসছি 3 বেলার জন্য এক পদ।
আমি কি করে ভাবতে পারি যে আপনার জন্য আমি? এটা কি স্বপ্ন বা কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য নয়? আমি অনেকদিনের জমার বাঁধা অভিমান ভেঙে সাবিহার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালাম। রূপালী বর্ডারের সবুজ একটা শাড়ি পরেছে সে। চুল ঠিক আঁচড়ানো নয়, ঘরের মতো করে হাত খোপা করা। কপালে আর গালে এলোমেলো কয়েক গাছি অবাধ্য চুল। কানে ছোট্ট দুল, কপাল কুঁচকে আছে, নাকের ছোট্ট হীরের পাত্রটা বিন্দু বিন্দু ঘামের মাঝে আরো ঝকঝক করছে। গাল গড়িয়ে আর শুকানো হয়ে আছে একটু আগে চোখের জল। নিচের ঠোঁটটা ভাঁজ করে কামড়ে ধরা। রাজ্যের দ্বিধাজড়িত চোখের একটাতে কাজল, অন্যটার লেপ্টে মিশে গেছে। এত সাধারণ একটা শাড়ি পরে এই মেয়ে থেকে সাবিহা যেন মানবী হয়ে গেছে। আমি মৃদু গলায় ডাকলাম, সাবিহা। আমি নিজেও আগে জানতাম আমার জন্য শুধু ওই একটা ক্যাটাগরির মেয়ে আছে, যাদের আমি বিয়ে করতে পারি, যাদের সাথে আমি সারা জীবন কাটাতে পারি। কিন্তু তুমি আমার জীবনে আসবার পরে আমি বুঝেছি জীবনসঙ্গীর জন্য আসলে কোনো গণ্ডি ভেবে নেওয়াও ঠিক নয়। জীবনের সকল দুয়ার মুক্ত করে দেওয়া উচিত। কারণ কোথায় তোমার সোলমেট লুকিয়ে আছে তা হয়তো তুমি নিজেই জানো না। তুমি এলে বলেই আমি হয়তো জানলাম, ভালোবাসা অভিযোগ আর ঝগড়া করার নাম নয়। ভালোবাসা মানে মানুষটার খারাপ সময়টাতে মন থেকে দায়িত্ব পালন করা, যত্ন করা। এটাই ভালোবাসা। সারা পৃথিবী মানুষটাকে ব্যর্থ বললেও একমাত্র সেই মানুষটা বলবে না, এটাই ভালোবাসা। ভালোবাসায় শুধু থাকে মানুষটার প্রতি ভালোবাসা, তার নামের প্রতি নয়। এই যেমন, আমার অসুস্থতাকে তুমি ভালোবেসেছো। সাবিহা ছলছল চোখে আমার দিকে তাকালো। কি বাচ্চা আর ছেলেমানুষি ভরা চাহনি। এই অসুস্থ আমার হাত ছুঁয়ে শতবার চুমু খেয়েছো। হাসপাতালে রাতে যখন আমি ঘুমিয়ে পড়তাম, সারা গায়ে এলোপাতাড়ি ব্যান্ডেজের এই আমার দিকে তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে। তাই না? অথচ আমার ডেইলি যে করা একটা ভালো ফটোশুটও তুমি দেখোনি, এম আই রাইট? সাবিহা গাঢ় স্বরে বলল, ওই নামি দামি মানুষটাকে আমি ভয় পাই ভীষণ। আমার খুব ভয় করে আপনাকে। আমি উঠে গিয়ে সাবিহার হাত চেপে ধরলাম। সাবিহার সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আমি সাবিহাকে কোলে করে বিছানায় এনে শুয়ে দিলাম। সাবিহা দুহাতে মুখ ঢেকে বলল, আলোটা নিভিয়ে দিন না প্লিজ। আমি আলোটা নিভিয়ে দিয়ে এসে বিছানার ধারের জানালাটা খুলে দিলাম। চাঁদের আলোয় পুরো বিছানা মাখামাখি। সাবিহা দুহাতে মুখ ঢেকে বিছানায় কাচুমাচু হয়ে বসল। আমি মনে মনে বললাম, আজ সারা রাত তুমি লজ্জা পাবে। এই তোমার শাস্তি। অনেক ভুগিয়েছ আমায়, আজ কিছুতেই তোমার রক্ষা নেই। আমি সাবিহার পাশে বসে গভীর আকুলতায় তার কোমর জড়িয়ে ধরলাম। সাবিহা শক্ত হয়ে গেল। আমি সাথে সাথেই বললাম, প্লিজ একটু বেহুশ হও তো, সাবিহা। এই অভিনয়টা তো তুমি খুব ভালো পারো, তাই না? সাবিহা ফিসফিস করে বলল, বেড়াতে যাবেন আমাদের গ্রামের বাড়িতে? ওখানে আমাদের পুকুরের ধারে বিশাল জারুল বাগানটাতে রাতে এক ঝাঁক জোনাকি হয়। মুঠো ভর্তি করে ধরা যায় ওদের। যাবেন? আমি শক্ত গলায় বললাম, আমি আর কোথাও যাব না। এই ঘরে তোমায় নিয়ে বন্দি থাকবো সারা জীবন, অনন্তকাল। সাবিহা কেঁদে ফেলল। একটু পর কাঁপা কাঁপা গলায় বলল, একটু ছাড়ুন তো, নাক মুছে আসি। পরিশেষ, তার অনেকদিন পরের কথা। এক টিভি ইন্টারভিউতে আমায় জিজ্ঞেস করা হলো, ভালোবাসা মানে কি? আমি জবাব দিলাম, ভালোবাসা হলো একটা ম্যাজিকের নাম। এটা এমন একটা ম্যাজিক যে, যখনই আপনি আপনার ভালোবাসার মানুষের উপর এই ম্যাজিকটা চালাবেন, সে আনন্দিত হয়ে কেঁদে ফেলবে। নাক কচলাতে কচলাতে কেঁদে কেঁদে বলবে, দেখি টিস্যু কই দাও। আমি নাক মুছবো। ইন্টারভিউতে দেখে বাসায় আসতেই সাবিহা অভিযোগের স্বরে বলল, আমি যে নাক কচলিয়ে কাঁদি, তা কি সারা দুনিয়াকে জানাতে হবে? ছি, ঘরের কথা এত বলে বলে বেড়ানো। এর মানে হয়। আমি সাবিহাকে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি তো তাই। তুমি না থাকলে জাস্ট থেমে যাব আমি।
আরো সব বলবো তো আমি। সারা দেশকে বলবো, বিয়ের রাতে ঘামের গন্ধের ভয়ে তুমি আদর করনি আমায়। সাবিহা ঘ্যান ঘ্যান করতে থাকলো। দুদিন পরে যখন আমি ডিসি হব, আমি তোমায় কঠিন শাস্তি দিব। কঠিন শাস্তি। সব ইন্টারভিউতে আমায় ছোট করা। ফাজলামি খতম করব আমি। রাগে গড়গড় করতে করতে সাবিহা পড়তে বসে। আমি আমার 3 মাসের ছোট্ট ছেলেকে কোলে নিয়ে সাবিহাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য হেসে হেসে বলি, বাবা জানো, তোমার মা না আমায় একবার চুমু খেতে গিয়ে গালে সর্দি মাখিয়ে দিয়েছিল। সাবিহা পড়ার টেবিল থেকে রাগ আর অসহায় ভরা দৃষ্টিতে আমাদের বাবা ছেলের দিকে তাকায়। আমি মনে মনে তখন বলি, উফ, দাদুমা টু, রাগলে তোমায় যে কি লাগে না। সমাপ্ত।